আবু সাইদের বাপ বলছে সেই পুলিশের ফাঁসি না দিয়ে তাদের জন্য 2টা ফ্ল্যাট দেওয়া হয়। এটাও আপনারা দেখেছেন। মানে অদ্ভুত ব্যাপার এই দেশে যা চলতেছে, জুলাই শহীদ নিয়ে বাটপারি। আবার আজকে শুনলাম আমাদের জামালপুরে জুলাই শহীদদের যে কি ওই যে একটা খাম্বা বানায় না, সেই খাম্বাতে আবার আগুন লাগিয়ে দিয়েছে আমাদের জামালপুরে। এটাও শুনলাম এর আগে অন্যান্য জায়গায় লাগিয়েছে। এটাই স্বাভাবিক। শোনেন, প্রতারণা দিয়ে কোনো আন্দোলন হয় না। গাজী গ্রুপের গাজীর ফ্যাক্টরিতে যারা আগুন লাগায় সেগুলো শহীদ দেখানো হয়েছে। ছাত্রলীগের 20 জন হোটেল থেকে ফেলে দিয়ে মেরে ফেলেছে, হোটেলের ছাদ থেকে, সেগুলোকেও জুলাই শহীদ বলা হয়েছে। অদ্ভুত ব্যাপার, এদের জুলাই শহীদ কোথায় থাকে আর কোথায় যে থাকে না, সেই টিকটিকির আন্ডার মতো। তবে মজার বিষয় হলো যে তারা এখনো 900 পার করতে পারলো না, 1000 তো দূরের কথা। আর এর মধ্যে আবার অর্ধেক জিন্দা ফিরে আসছে। এই জুলাই শহীদ নিয়ে যে ফাতরামি করা হয়েছে, ভণ্ডামি করা হয়েছে, এটা এখন সর্বজনন বিদিত। কিন্তু এই যে চিত্র স্বাভাবিক। এবং এখানে বরং কি হয়েছে, এই যে 800 প্লাস তারা লিখেছে, ধরেন এখানে 200 মেরেছে আমাদের, সেটাও এখন বিতর্কিত হয়ে যাবে। কারণ আপনি যখন বারবার মিথ্যা কথা বলবেন তখন তো মানুষ সত্য কথাটা মানবে না। এটা দশা তাই হবে। আপনি 200 মারলেও অপরাধ, 20টা মারলেও অপরাধ, 2টা মারলেও অপরাধ, একটা মারলেও অপরাধ, অপরাধ অপরাধী। এটা জননেত্রী শেখ হাসিনা বলেছেন 17 বছরে আমরা শাসন করেছি, ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ভার জনগণের উপর ছেড়ে দেব। তিনি শেষে পরিষ্কার করে দিয়েছেন, বলে দিয়েছেন। কিন্তু এই যে পাটপারি, চিফ প্রসিকিউটর বলে 20,000, বিএনপির নেতা বলে, এক নেতা বলে 5,000 শহীদ, আরেক নেতা বলে 2,000, আবার জামাতের নেতা বলে জুলাই স্মৃতি আমরা জান দেবো, জুলাই দেবো না। তো জুলাই নামের যে ফাতরামি, এগুলো মানুষের কাছে ধরা পড়েছে। এবং প্রকৃত পক্ষে যারা 2-4 জন মারা গেছে, বা 10 জন মরুক, 20 জন মরুক, 200 মরুক, মৃত্যু তো মৃত্যুই, সেগুলোরও কোনো দায় আপনি কারো উপর আর চাপিয়ে দিতে পারবেন না। আর অদ্ভুত ব্যাপার, যেখানে 200-র মতো মামলার যে বাদী দেখা গেছে ভুয়া, তাদের খুঁজে পাওয়া যায় না। এমনকি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে এদের উপরে, আরো টাকা নেওয়া হয়েছে, কবে চলচ্চিত্র হলো, আর সেই চলচ্চিত্র যারা পরিচালনা করে তাদের অফিসের সব ভুয়া। এগুলো টিভির চ্যানেলে নিউজ আসছে। এটা আওয়ামী লীগের আমলে আসে নাই, এই বিএনপির সরকারের আমলে নিউজগুলো চলে এসেছে। এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। এদের নিয়ে হাজার হাজার, শত হাজার কোটি টাকার জাদুঘর বানাইলো। তাদের সেই আবু সাইদের জুলাই শহীদ আজম, বড় শহীদ, সেই শিবিরের সেই আত্মঘাতী কারা, তার ওইখানে নাকি আলোচনায় নাকি যে আরেক আজম খান আছে বিএনপির নেতা, নাকি কি মন্ত্রী, সে বলছে যে তার সিআরই নাকি অর্ধেক খালি হয়নি। বরং আমি আশ্চর্য হয়ে গেছি, অর্ধেক সিআর কিভাবে ভরলো তার এই আলোচনা। এটাই আমি অবাক হয়ে আছি। জি প্লিজ। জি, এটা আমরা বুঝলাম যে যারা আসলে ছাত্রদের নেতৃত্বে এই বাংলাদেশে অনেক কিছু ঘটেছে। আমি যদি 52 ভাষা আন্দোলনের কথা বলি, আমি 1971 কথা বলি, এবং অদূর ভবিষ্যতে ঘটবে। এবং স্বৈরাচার সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের আসলে পট পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে। কিন্তু এখন কি ছাত্ররা ডাকলে কেউ মাঠে নামবে? আগামী 10 বছর কি ছাত্রদেরকে কেউ বিশ্বাস করবে? যেভাবে জুলাইরা পেট ফুলেছে, কারোর কেউ হাঁসের মাংস খেতে ওয়েস্টিনে যায়, কেউ মানে জমিদারের নাতি হয়, কেউ বিয়ে করে, বউ লুকায়, কেউ দীপ্তিকে এসে বলে যে জুলাই কি বলে জেনজিরা 72-এর সংবিধান চায় না, আবার সে ফেরি আটকায়া মানে মাঝপথ থেকে ফেরি নিয়ে আসে। মানে এই যে দম্ভ এবং তাদের পাচারকৃত টাকার যে তারা যে টাকা পাচার করেছে, সেটা তো প্রমাণিত। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে 48% টাকা বেড়েছে বাংলাদেশিদের কোথায়? সুইস ব্যাংকে। টাকাগুলো কারা নিয়ে গেল? 146% বেড়েছে। 146? হ্যাঁ, 146%। সুইস ব্যাংকের বাংলাদেশের অ্যাকাউন্ট 146% বেড়েছে। আচ্ছা, 146 কিনা আমি একটু দেখছি। তো এটা আসলে তো খুব বিতর্কিত বিষয়। আসলে ছাত্রদের নেতৃত্বে আর কেউ মাঠে নামবে কিনা, এটা নিয়ে যদি আপনি বলতেন, আমি একটু সুইস ব্যাংকের এটা দেখি। একটু খোঁজেন, সর্বশেষ সম্ভবত সেখানে 146 গুণ বেড়েছে বলে রিপোর্ট এসেছে, আমি পড়েছিলাম। যাই হোক, আপনাকে বলি, আপনি ঠিকই বলেছেন যে আগামীতে ছাত্রদের আন্দোলনে ডাক দিলে, মানে ভুইফোর ছাত্র সংগঠন যদি ডাক দেয়, সে আন্দোলনে কোনো মানুষ যুক্ত হবে না 10 বছর না। ছাত্রদের এখন বিশ্বাস করবে না। জুলাই আন্দোলন ছাত্রদের আন্দোলনকে কলঙ্কিত করেছে। কারণ ছাত্র আন্দোলনের, বাংলাদেশের ছাত্র আন্দোলন ছিল সবচেয়ে ঐতিহাসিক। 1948 থেকে শুরু। জি, অদ্ভুত ব্যাপার যে এদের আপনি এই কথাটা যখন বলবেন তখন আপনাকে বলবে আপনি আওয়ামী লীগের দোষর। কিন্তু বাস্তবতা হচ্ছে, আজকে আমি অবাক হয়ে গেলাম, একজন মেয়ে আমাকে বলেছে, তরুণী, সে বলেছে তার খালা, তার আপন খালা এই পাটোয়ারির পক্ষে ইলেকশন করেছে। এই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, এবং তাদের প্রতি তার খালার সাথে তার দ্বিমত ছিল। মানে তার খালা তাদের পক্ষে, বাগ্নি বিপক্ষে। আজকে কথা হয়েছে আমার সাথে। সে বললো যে আঙ্কেল, আপনি ভাবতেই পারবেন না যে আমার খালা এখন বলতেছে, মানে যারা জুলাই সন্ত্রাসী আন্দোলন সম্পৃক্ত ছিল, পাটোয়ারির ইলেকশন করেছে, সেই তার খালা বলছে যে শেখ হাসিনার আসলেই বাংলাদেশে আসা উচিত, শেখ হাসিনা ছাড়া বিকল্প নেই। কেন এটা বলেছে? সে এতদিন আওয়ামী লীগ কি ভালো কাজটা করেছে তার নাম নিল। আসলে ভালো কাজ যত না করেছে, এরা এত বেশি খারাপ কাজ করেছে যে জনগণ এখন শেখ হাসিনাকে চাচ্ছে। এবং যেটা আমি বারবার বলি, এর আগে বলেছি যে আওয়ামী লীগ এই জন্য ফিরবে যে তারা খুব ভালো কাজ করেছে এই 2 বছরে, তা না, বরং এই 2 বছরে এনজিওগ্রাম সরকার, আমার ভাবির পোলারা, এবং বর্তমান বিএনপির সরকার এবং জামাত, এটা তো জামাত বিএনপি সরকার, তারা এত কিছু খারাপ কাজ করেছে যে মানুষ শেখ হাসিনার নাম নিতে বাধ্য। এটা আজকের ঘটনা, মাত্র 5 ঘন্টা, মানে আজকে বাংলাদেশ সময় তখন বিকেল 6টা বাজে বা 5:30 বাজে। এই সময় একজন তরুণীও না, সে সবে বয়স তার খুব বেশি না, সে আমাকে এই কথা বলবে। আঙ্কেল, বিশ্বাস করবেন না যে এখন তার সেই খালা বলতেছে কেন শেখ হাসিনা আরো আগে আসতেছে না, ডিসেম্বরে কোনো আসবে, দেশ তো শেষ। কারণ এই দেশের মানুষ কিন্তু, কিছু মানুষ কিন্তু আসলে বিভ্রান্ত হয়েছে। আমরা বলছি না যে এই 2024-এর আন্দোলনে কিছু মানুষ গিয়েছিল বিভ্রান্ত হয়ে। তারা ভেবেছিল যে এরা, দেখেন না, এরা স্লোগান দিয়েছে কি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘ, এই স্লোগান কিন্তু দিয়েছে। তো এই স্লোগান দিলে মানুষ তো বিভ্রান্ত কিছুটা হতেই পারে। তো তারা যারা গিয়েছে তারা আজকে বুঝতে পেরেছে, এবং বুঝবে, দিন যত যাবে মানুষ আরো বুঝবে যে মানে আওয়ামী লীগ কতটুকু যোগ্য, বা তারা তাদের যোগ্যতা প্রশ্নাতীত নয়, কিন্তু তারা এই পরীক্ষিত যে এরা খারাপ হোক ভালো হোক, দেশের জন্য যা করার এরা। আপনি দেখেন 4 মাসে বিএনপির একটা লোক উন্নয়ন করবে তো দূরের কথা, আপনি বলেন, ঘোষণা দিতে সাহস পেয়েছে যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। কি বলতেছে? সারাদিন আওয়ামী লীগের বদনাম, সারাদিন ভারতের বদনাম, ভারতের জন্য, ভারতকে স্বাস্থ্য খাত উন্নতি করার জন্য বাংলাদেশে শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নয়ন করে নেয়, এরকম একটা মিথ্যা কথা। মানে আপনি আপনার শত্রু সমালোচনা করবেন,
করতে পারেন। আপনার শত্রু প্রতিপক্ষের সমালোচনা করেন, তার নিন্দাও করেন, কিন্তু একটা ঠাড়া করা মিথ্যা কথা বললে তো হবে না। এই দেশের স্বাস্থ্য খাত কে নষ্ট করেছে আমরা সবাই জানি, এই দেশের সিন্ডিকেট আছে আমরা সবাই জানি। তো এখন তো বিভিন্ন তো হলো তাদেরই লোক, তো এখন শ্রম কল্যাণ মন্ত্রী, তাদের বেলায় কেন দেশের সাধারণ জনগণ ফিরে আসতেছে? এই যে কালকে তো আপনি জানেন সিঙ্গাপুর থেকে 2 জন যে উগ্রবাদী জঙ্গিবাদী ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য তাদের কেটে বের করে দিয়েছে। এটার জন্য কি আওয়ামী লীগ দায়ী? মানে সবকিছুতেই যদি আওয়ামী লীগের ভূত দেখেন তাহলে তো সমস্যা, তাহলে অবশ্যই সেটা সমস্যা। সব জায়গায় আওয়ামী লীগের ভূত দেখলে চলবে না। তারা বললাম তো বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলারা এবং ইউনূস সরকার ঘোষণাই দিতে পারে না যে আমরা এই কাজটা করতে যাচ্ছি। বিএনপি সরকার একটা বলেন 4 মাস তো হয়ে গেল প্লাস, তারা বলুক, তারা ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারিতে তারা ফেব্রুয়ারি পরে তারা ক্ষমতা আসছে, তারা বলুক যে এই কাজটা আমরা করতে তো পারেই নাই। তারা এই 4 মাসে 4 ইঞ্চি রাস্তা বাড়াইতে পারে নাই, 4 ইঞ্চি নদীপথ বাড়াইতে পারে নাই, মানে নদীপথ উন্নয়ন করতে পারে নাই, 4 ইঞ্চি তারা কোনো ব্রিজ কালভার্ট বানায় নাই, 4 ইঞ্চিও না। কোন উন্নয়নের তারা একটা ঘোষণাও দেন। আপনি দেখেন একটা ঘোষণা আসছে চীনের থেকে, চীন বলেছে তারা 1000 শয্যা বিশিষ্ট ওই নর্থ বেঙ্গলে কোন জায়গায় যেন তারা আপনার 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল, সেটা তো চায়না রাষ্ট্রদূত করছে। বাংলাদেশ সরকারের তো কিছু নাই, তারা ঘোষণা দেয় যে তারা বলেছে তারা বৃক্ষরোপণ করবে, একটা ঘোষণা দিয়ে। ওই ঘোষণা তো আমিও দিয়ে রেখেছি যে আমি তো 1 কোটি নিমের গাছ গাড়বো। ওই ঘোষণা দিলেই তো আর হবে না, রিয়েলিটি তো আলাদা। একজন রাষ্ট্র, একটা রাষ্ট্র আপনি দেখেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে তারা এমন মন্দ কাজগুলো করে চলছে। আজকে তো আপনি শুনেছেন যে যাতে বিএনপি এমপি ইলেকশন তাদের করতে দেয়নি, নিষিদ্ধ করে রেখেছে। আওয়ামী লীগ সমর্থিত নেতারা কর্মীরা যাতে স্থানীয় নির্বাচন, মানে কত ভয় তাদের। একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগ 50 বছরে দাঁড়াইতে পারবে না, একই সাথে বলতেছে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো গ্রহণযোগ্যতা নেই। আবার তারা আজকে দেখলাম নিউজে যে তারা জামাত নাকি কোন হাইকোর্টে যাচ্ছে, নাকি কোর্টে যাচ্ছে না সংসদে যাচ্ছে, যে যাতে বিএনপি লোক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমনকি মেয়র ইলেকশন না করতে পারে। কত ভয় তাদের, এটা আইন করে নিষিদ্ধ করতে চাচ্ছে। অথচ আওয়ামী লীগের কিন্তু এখানে গলতি ছিল, তারা কিন্তু গলতি ছিল, তারা কিন্তু সাহস পায় নাই বলতে যে জামাতকে ইলেকশন করতে দিব না। এত গণতান্ত্রিক কিন্তু আওয়ামী লীগ হয়নি যেটা বিএনপি জামাত হয়ে গেছে। আপনি দেখেন বিএনপি জামাতকে নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে নাই, কোনো সন্দেহ নাই তাদের 2024-এর নির্বাচন বিতর্কিত, এই ব্যাপারে আমরা দ্বিমত করছি না। কিন্তু তারা কি বিএনপিকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি জামাতকে নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা কি চিঙ্কু বামদের ওই যে নাই সানলাইকুতের নাম মাগা চিঙ্কু বামদের নিষিদ্ধ করে ইলেকশন করেছিল? তারা তো মুসলিম লীগও নিষিদ্ধ করে নাই, তারা তো নিজাম ইসলাম নিষিদ্ধ করে নাই, না করে তারা ইলেকশন করছে। তারপরেও আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে গেল। আর এখন বাংলাদেশের সর্ববৃহৎ দল, সর্ববৃহৎ রাজনৈতিক দল, সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করে তারা নির্বাচন করেছে, সেটা সিদ্ধ হয়ে গেল, সেটা ফ্যাসিজম হলো না? আসলে তো ফ্যাসিজম, এটা আলট্রা ফ্যাসিজম। আর এখন কি করতেছে, তারা ইলেকশন করতে দেবে না। অদ্ভুত ব্যাপার, মানে খালি ফিল্ডে গোল দিতে চায়। আমি এই জন্যই বলছি জামাতের আসলে কোনো গ্রহণযোগ্যতা কিন্তু না, যে যতই চাপা মারুক। জামাত জানে যে তারা যতক্ষণ আওয়ামী লীগ মাঠে থাকবে তাদের তো খাবার নাই, তাদের তো গ্রহণযোগ্যতা থাকবেই না, বিএনপিরও গ্রহণযোগ্যতা থাকবে না। তার জন্য তারা এখন ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন, ইউনিয়নের চেয়ারম্যান ইলেকশন, মেয়র ইলেকশন, উপজেলা চেয়ারম্যান ইলেকশন, মানে স্থানীয় সকল নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের নিষিদ্ধ করতেছে। মানে কিরকম প্রতারণা, এদের প্রতারণার একটা সীমা থাকা উচিত। এখন বাংলাদেশের গণতন্ত্র প্রেমী, মানবাধিকার প্রেমী, বাক স্বাধীনতা প্রেমী এদের এখন আমরা আর মুখে কোনো কথা শুনতেছি না এদের প্রতিবাদে। বরং আমরা কি শুনেছি, খোদ আওয়ামী লীগের আমলে এই বাটপার ফট মাজাহার বলেছিল, চিঙ্কু বামদের খালু শ্বশুর, তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কত বড় ফাত্রামি একটা কথা! এই বুদ্ধিজীবীর কথা আবার বাংলাদেশে মানুষ শুনে, মানে এই বুদ্ধিজীবীর আর সেলাও আছে বাংলাদেশে। আবার এরাই বলে আমরা নাকি আওয়ামী লীগের পক্ষে দালালি করি। আচ্ছা ওইটা কি? আমরা কি বলেছি যে আওয়ামী লীগের সমালোচনা করা ফ্যাসিজম? বরং আমরা কি বলেছি যে আওয়ামী লীগের সমালোচনা আমরাও করলাম, যে তারা 2024 নির্বাচন বিতর্কিত, তাদেরও ভুল আছে। কিন্তু আমরা তো এটা বলি নাই যে আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না। আমরা তো এটা বলি নাই পৃথিবীর কারো, আমরা বলি তোমার বঙ্গবন্ধু সরকার সমালোচনা করো, নো প্রবলেম, সরকার থাকলে তো আপনাকে সমালোচনা করতে হবে। আর এরা বলতেছে যে আমাদের সমালোচনা করা ফ্যাসিজম। তো কে বলে? যারা সারাদিন পেছনে থাকে দেবী সরস্বতীর মূর্তি, সামনে থাকে লালন, আর মাঝখানে থাকে সমাজতন্ত্র, তারা বলে যে আমাদের সমালোচনা করা ফ্যাসিজম। আর আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো গণতন্ত্র, ছাত্রলীগ নিষিদ্ধ করা গণতন্ত্র। হাইরে গণতন্ত্রের সংজ্ঞা, হাইরে বাংলাদেশের বুদ্ধিজীবী। তবে 2024 সালের 5ই আগস্ট না আসলে এই সমস্ত ফাত্রা বুদ্ধিজীবীদের আমি দেবতার আসনেই রেখে দিয়েছিলাম, এটা আমার বিরাট ভুল ছিল। অনেক ধন্যবাদ শেখ মুজিব। আমি বেশ কিছু ডেটা দেখছিলাম এবং করলে বুঝতে পারবেন, আমি আপনাকে ব্যক্তিগত তথ্য দিতে পারি। আপনাকে যদি সে এই শর্তে টাকা অফার করে থাকে যে আপনি চুপ থাকবেন, তাহলে সেটা সে অপরাধ করেছে। সে শুধু অপরাধ করেনি, মহা অপরাধ করেছে। আপনার মতো লোকদের সে এটা করেছে, কারণ আপনার আমার মতো লোকদের কেনা যাবে না, নাম্বার 1। দ্বিতীয়, আমি তাকে প্ল্যাটফর্ম দিয়েছি সেখানে কথা বলতে। তার অবস্থান, প্রত্যেক মানুষের অধিকার আছে। তার আদালতও কিন্তু একজন খুনিকে বলে যে তুমি নির্দোষ বা নির্দোষ কিনা, তার একটা সুযোগ দেয় সেই হিসেবে। আর তাছাড়া তারা সংখ্যালঘু, তারা নির্যাতিত, নিপীড়িত, তারা ডাউট অফ বেনিফিটের কারণে, যেমন ক্রিকেট আপনি দেখবেন ডাউট অফ বেনিফিট বললে একটা কথা আছে, আমি তাকে সেখানে নিয়ে এসেছি এবং তাকে ওই কারণে আবারও আনতে চাই যদি সুযোগ থাকে, তাকে আরো ক্লিয়ার করে দিতে হবে যে আপনি সে সত্য আর ভুলগুলো স্বীকার করুক, যা সত্য তার সামনে আনুন। আর আপনি যেটা বলেন যে হরিদাস চন্দ্র আসলে এত বড় থ্রেড নয় যে রাষ্ট্র তাকে গ্রেপ্তার করতে হবে, বরং এটা গ্রেপ্তার করে কি করেছে জানেন, বিষয়টাকে আরো বড় করে ফেলেছে। আর আপনি যেটা বলেন মানি লন্ডারিং, বাংলাদেশে মানি লন্ডারিং মামলা যদি দেওয়া শুরু করে, বাংলাদেশের কমপক্ষে 10 লক্ষ লোকের বিরুদ্ধে এই মুহূর্তে মানি লন্ডারিং মামলা দেবে। কারণ যারা বিদেশে চিকিৎসা করতে দেয়, আমি এই ডিপার্টমেন্টে, মানে আমি এই পেশাতে জড়িত, পেশা মানে কি, যারা মেডিকেল ট্যুরিজমের পেশায় আমি জড়িত, একজনকেও আমি কোনোদিনই লিগেলি পয়সা নিয়ে যেতে দেখি নাই। মনে করেন ভারতের চেন্নাই একটা লোক চিকিৎসা করবে, তার 15 লক্ষ টাকা নেবে। বাংলাদেশে কোনো আইনের সিস্টেমই নাই যে 15 লক্ষ টাকা সে 15 দিনে নিতে পারবে। এই 15 লক্ষ টাকা নিতে গেলে তার 15 মাস লাগবে, বা তারপরও পাপি কিনার সন্দেহ সেই লোকটা কি বাঁচবে? বা যে লোকটা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতেছে, বা যে লোকটা থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করতেছে, ইভেন যে লোকটা অস্ট্রেলিয়া আমেরিকা থেকে চিকিৎসা করতেছে, বাংলাদেশের মানুষ, আপনি কি মনে করেন 2 কোটি টাকা নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব না।
সম্ভবই না, মানে লিগালি আপনি নিতেই পারবেন না। আবার কি ইভেন পড়ালেখার বিষয়টা বলি, যারা ছাত্র তারাও অন্তত 50% ছাত্র তারা মানি লন্ডারিং করেই টাকা নিয়ে যায়, কারণ তাদের যদি বৈধভাবে টাকা নিতে যায় বহু ঝামেলা আছে, বহু ঝামেলা। আমার একজন পরিচিত লোক তিনি আমাকে বলেছেন, এটা ফেসবুক আজ থেকে 8-10 বছর আগে লিখেছিলাম। তিনি যেহেতু তার ছেলেকে কানাডায় পড়তে দিয়েছে, তো উনি করছে কি 1 বছর আগের ট্যাক্স মানে জুলাই নাকি জুনে দিতে, সেটা অ্যাডভান্স দিতে গেছে, কারণ তার ছেলে টাকা পাঠাইতে হবে। সে ভয় পেয়েছে মানি লন্ডারিং আইনে যান। আপনি কি জানেন তিনি অ্যাডভান্স ট্যাক্স দিতে যায়, সে বিপদে পড়েছিল, ভয়াবহ বিপদে পড়েছিল। তো এই দেশে আপনি বৈধভাবে আপনি অনেক কিছু করতে পারবেন না, আইনের কিছু জটিলতা আছে। তো আপনি যেটা বলেন মানি লন্ডারিং যদি আইন আপনি নেন, আপনি বাংলাদেশকে এই মুহূর্তে মানে কালকে আগামী তো রবিবার, বাংলাদেশে তো খোলা, তো ওই রবিবার দিন আপনাকে বাংলাদেশের 10 লক্ষ লোকের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা যায়। হরিদাস চন্দ্র এখন মন্দিরটা করছে, সেটা ভুল না শুদ্ধ, সেটা বিতর্ক থাকতে পারে, সেটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে। আর নিঃসন্দেহে সে যদি মানি লন্ডারিং করে থাকে সেটা তো অপরাধ, এটা আমি বলছি না। সে যদি মানি লন্ডারিং করে তার সত্যি হোক, কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে তাকে গ্রেপ্তার হয়েছে, এটা যথারীতি সন্দেহজনক। একটা রাম মূর্তিতে বাংলাদেশে আমি বুঝলাম শেখ ফরিদ ভাই, আমি বুঝলাম মানি লন্ডারিংটাকে কোনোভাবেই কোনো অপরাধকে আমরা লঘু করে দেখবো না, কিন্তু তাকে যদি মানি লন্ডারিংই ধরে থাকে চিন্ময় কৃষ্ণ দাসের মতো, তাহলে আমার একটা প্রশ্ন, এই হরিদাসের গেল কি করে? আমার প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মে যাওয়া যায় কিনা, ঘরোয়া অফিসে যদি করেও থাকে বিজেপির টার্ম, সেটা কিভাবে করলো? তার এত পীড়িত, মানে ইসলাম ধর্ম গ্রহণ করলো সবজি বিক্রেতার মেয়ের জন্য। যদি বুঝতাম কোনো একজন, মানে আমি জানি না, মানে কারো উদাহরণ দিই না, এইরকম একটা ব্যক্তির ব্যাপারে মানুষ সন্দেহ প্রকাশ না করে, যেহেতু হরিদাস জয় শ্রীরাম বলছে, একটা মন্দির মূর্তি বানাচ্ছে, তার মানে সেটি, তাহলে মামুনুল হকের দোষ কোথায়? 501 মানে সাইদির দোষ কোথায়? বা অন্যান্য ধর্ম ব্যবসায়ীগুলোর দোষ কোথায় আপনি বলেন? মানে হিন্দুদের ভেবেছিলাম একটু ম্যাচিওর, তাদের নারীরা শিক্ষিত থাকে, মানে অন্ততপক্ষে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদের বস্তাবন্দি করে দেওয়া হয় না, নারী শিক্ষিত হলে জেনেছিলাম সন্তান শিক্ষিত হয়। আমি যে পরিমাণ গালাগালি আমাকে করতে দেখেছি, আমি শুধু ফ্যাক্ট বলেছি। আমি বুঝি নাই যে তাদের মধ্যে ইসলামিক সন্ত্রাসীদের সাথে এই উগ্রপন্থী হিন্দুদের পার্থক্য তো দেখি না। এটাও জানেন যে উগ্রপন্থী বলে একটা টান সকল হিন্দুকে বোঝানো হয় না, উল্টা এসে আমাকে গালাগালি দিচ্ছে, আমাকে শাস্ত্র শেখাচ্ছে। মানে আপনি যদি একটু কানেক্ট করেন যে হরিদাস 2019-এ সবজি বিক্রেতার সাথে সাবলেটে থাকতো, তার মেয়েকে বিয়ে করার জন্য মুসলমান হয়েছে, 26-এ এসে কোটি কোটি টাকা ব্যয় করে মন্দির বানায়, কেন টাকাটা কার? আর সে এত ধর্মপীড়িত, বাংলাদেশে কি হিন্দুদের প্রচারক নাই, সাধু সন্ন্যাসী নাই? সে এমন কি হইলো যে এটা দিয়ে হিন্দু ধর্মের বাকি লাভ হবে? জি, এটা দিয়ে হিন্দু ধর্মের লাভ হবে কিনা এটা অবশ্যই বিতর্ক আছে। আমি মনে করি যে হিন্দু ধর্মের যদি তারা মনে করে রাম মূর্তি তাদের স্থাপন করার অধিকার আছে, এটা আমি মনে করি, কিন্তু তার যে প্রসেস সেটা যদি সে প্রতারণা করে থাকে, সেটা অবশ্যই বিতর্কিত, কোনো সন্দেহ নেই। সে আপনি যে কথাটা বলেন তৌহিদুল ইসলাম নাম ধারণ করেছে, এই বিষয়টা আমি অবশ্য জানি না। আমি তাকে এই প্রশ্ন করেছি, সে কিন্তু আমার কাছে অস্বীকার করেছে। সে এটা অস্বীকার করেছে আমার কাছে। সে বলছে সে ধর্মান্তরিত হয় নাই। আর যদি ধর্মান্তরিত হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ঘর বাবস্তি করতে হবে, নাহলে তো সে ওখান থেকে ফিরে আসতে পারবে না। তবে তার যে প্রক্রিয়া আপনি যেটা বলেছেন, যেমন ওই যেটা প্রতারণা দেখান যে প্রধানমন্ত্রী প্রটোকল অফিসারের পরিচয় দিয়েছে, এটা প্রতারণা। এটা আমি নিজের নিউজে দেখেছি। এই প্রশ্নটা তাকে দ্বিতীয় পর্ব আনতে চেয়েছিলাম, তারপর সেই সুযোগ আমার হয়ে ওঠে নাই। এই প্রশ্নগুলো তাকে আমি করতাম, বিশেষ করে প্রটোকল অফিসারের এই ব্যাখ্যা কি, সে যদি বলতো তার ভুল হয়ে আসবে বা দখল করবে, এই বুক আমি ভারত করবে না। ভারত যদি বাংলাদেশ দখল করতে চায় তাহলে তার অনেক উপলক্ষ রয়েছে। ইউনুস বলেছে 7 সিস্টার দখল করবে। ভাবির পোলারা তো প্রতিদিনই বলে, আপনিও জানেন আমিও জানি, তার লাইভ এসে বলে যক্ষা রুগী রিক্সা আলিল্লাহর মৌলবী বলে ভারত দখল করবে। তো এমনকি এই দেশে যারা সরকার রয়েছে তারা বলে, সরকার যারা আগে ছিল তারাও বলেছে, অজুহাতের ভারতের অভাব নেই। তার সাথে আরেকটা আছে আমাদের সাথে এগ্রিমেন্ট, যে ভারত যদি মনে করে যে বাংলাদেশের ভূমিতে, ভারত যদি মনে করে বাংলাদেশের ভূমিতে ভারতের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, ভারত সেই চুক্তি বলে আমাদের বাংলাদেশে প্রবেশ করতে পারে, এটা তার আইনই আছে। তারপর আরেকটা কথা আছে, যে শক্তিমান তার জন্য তো কোনো আইনের প্রয়োজন পড়ে না, এটাও আপনি জানেন, কোনো আইনের প্রয়োজন পড়ে না। সব দিক থেকে ভারতের রাম মূর্তির জন্যই সে বাংলাদেশ রংপুর দখল করবে, আর রংপুর দখল করলেই ভারত নিরাপত্তার গ্যারান্টি কে দিল এটা গ্যারান্টি? ভারত ওইভাবে নিরাপদ হবে না। না, একটা জিনিস আপনি কি মনস্তত্ত্ব খেয়াল করেছেন? আমি একটু আপনাকে ক্লিয়ারলি বলি, বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত, এইখানে কোনো সন্দেহ, কোনো কিছুর কোনো সম্ভাবনা নাই। নির্যাতিত মানুষ তারা কোনো একটা ভাবে বেঁচে থাকার জন্য কোনো না কোনো গোত্রকে তাদের পাথেও মনে করে। তারা তো বাংলাদেশে এখন একটা ট্রেন্ড আছে, আপনি কিন্তু এই কথা আগে শুনেন, বাংলাদেশে কখনো বাঙালি হিন্দুদের রাম কখনো মেইন দেবতা না, জয়মা কালী, জয়মা দুর্গা এরকম বলে আমরা হিন্দুদেরকে রক্ষা কবচ হিসেবে তাদের বলতে শুনেছি। কিন্তু এখন যে শ্রীরাম, মানে এটা তো পলিটিক্যাল একটা টার্ম বিজেপির, তো বাংলাদেশে কিন্তু ব্যাপক শ্রীরামলা, তারা মনে করে মোদি তাদের মানতো ভাই, বাংলাদেশে হিন্দুদের কিছু হইলে মোদি দেখে নেবে, এইরকম একটা কিন্তু ভাব। আসলে যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে ভারতের মানে পলিটিক্যাল পার্টিদের বিন্দু মাত্র কোনো ভাবনা নাই। এই জিনিসটা বাংলাদেশের হিন্দুরা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি তাদের জন্য নিরাপদ। না বুঝলে অন্ধ হয়ে যদি এখন আপনি ওই বটগাছের নিচে যাইয়া যদি আপনি মনে করেন আপনার রোগ ভালো হয়ে গেছে, ওই রহিমউদ্দিনের কাছ থেকে তাবিজ নিয়ে পানি পড়া নিয়ে যদি মনে করেন আপনি ভালো হয়ে গেছে, মাদ্রাসায় পাঠায় আপনার সন্তানকে বলৎকার করে যদি মনে করেন জান্নাতে যাবেন, আমার তো কিছু করার নাই। কিন্তু এই ভাবনাটা কিন্তু আছে মানে বড় একটা অংশের। আমাদের এখানে কমেন্ট করছে, দেখেন আসাদা নিজেই হিন্দুত্ববাদকে জামাতের মতো দেশদ্রোহী জঙ্গি সংগঠনের সাথে তুলনা করছেন, অথচ এই হিন্দুত্ববাদী সরকার আমলে 20 বছর পর তসলিমানা ম্যাম আসছে, এটা হিন্দুত্ববাদ না। হিন্দুত্ববাদীরা পশ্চিমবাংলায় তসলিমা নাসরিনকে ডাকেননি, ডেকেছেন এক্স মুসলিমদের একটা অর্গানাইজেশন। কান করে শুনে রাখবেন, তসলিমা নাসরিনকে কংগ্রেস থাকতেও প্রায় জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে এসেছে, বিজেপি সেটা কন্টিনিউ করেছে, আলাদা কিছু করা নাই। মমতা পশ্চিমবাংলায় ঢুকতে দেয়নি তসলিমা নাসরিনকে অঘোষিতভাবে, বিজেপি এসে কিছু বলেনি, বিজেপি তো ডেকে কোনো হিন্দুত্ববাদী তাকে বিজেপি বাধা দেয়নি, হয় না। জামাতকে বলবেন ইউনিভার্সিটি, আবার
বলবেন অখণ্ড ভারত চাই, এটা তো হয় না একসাথে, হয় এটা হতে পারে না। বাংলাদেশে শেখ ভাই হাজার হাজার রমনা কালীবাড়ি মন্দির থেকে শুরু করে হাজার হাজার মন্দির ভাঙা হয়েছে ভাই, ওই মন্দিরগুলো পুনর্নির্মাণ করো। চিন্ময় কৃষ্ণ জেলে আছে তার এবার করে না, ওইখানে রংপুরে একদম সেন্সিটিভ জায়গায় একটা রাম মূর্তি বানাইতে হবে, যেটা অনেক দূর থেকে দেখা যায়, রাতে রাতে এসে মুমিনরা ভাঙা দেবে, তারপরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, মারা খাবে কিন্তু বাংলাদেশের হিন্দুরা, এটা বুঝতেছে না। এই বাংলাদেশের সাধারণ মুসলিমরা মারা খাবে। আমি বারবার বলেছি, বাংলাদেশের হিন্দুরা রাম মূর্তি বানাক আর কৃষ্ণ মূর্তি বানাক আর দুর্গা দেবীর মন্দির বানাক আর মা কালীর মূর্তি বানাক, বাংলাদেশের হিন্দুরা থাকতে পারবে না, বাংলাদেশের মুসলমান তাদের থাকতে দিবে না, দলমত নির্বিশেষে এদের তারাবে, তারানের পরে এরা শুকরানা নামাজ আদায় করবে। এটা আমি বছরের পর বছর বলে আসতেছি, আওয়ামী লীগের আমল থেকে বলে আসতেছি, এবং এও বলেছি যে আগামীতে আওয়ামী লীগও যদি ক্ষতি আসে, ক্ষমতায় আসে, এবং শেখ ফরিদও যদি এমপি মন্ত্রী হয়, শেখ ফরিদও তাদের রক্ষা করতে পারবে না। কারণ এটা তো সামাজিক আন্দোলন করতেছে বাংলাদেশের মুসলমানেরা, এরা একটা সামাজিক ভাবে আন্দোলন করতেছে, তারা পরিকল্পিত ভাবে এটা করতে, তারা থাকতে দিবে না। তো আপনি যেটা বললেন এটা যেমন একটা বিষয়, তেমনি আসলেই তাদের থাকতে দিবে না, কারণ বাংলাদেশের মানুষ তো দিন শেষে মুসলমান। আর আপনি যেটা বললেন কেউ যদি অখণ্ড ভারত চায়, আমি তার সাথে থাকতে পারবো না, কারণ আমার দেশ আমার আগে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যদি ভারতকে ভালোবাসে, এটা অন্যায় হবে না। তাদের ধর্মীয় বিশেষ যেমন বাংলাদেশের মানুষ সৌদি আরবকে ভালোবাসে, আবার যারা ইরানের শিয়া, যারা শিয়া বাংলাদেশের মুসলমান, তারা ইরানকে ভালোবাসতে পারে ধর্মীয় ভাবাবেগ থেকে। কিন্তু কেউ যদি অখণ্ড ভারত চায়, তাহলে সেটা তো আমরা একমত হতে পারি না। আমরা আমাদের কোনো সন্তান, আমরা আমাদের বাংলা ভাষা, বাঙালি সংস্কৃতি, বাঙালি সভ্যতা রক্ষার জন্য আমরা মুসলিম মৌলবাদের সাথে সরাসরি ফাইট করে চলছি, এবং ভবিষ্যতে করবো, কোনো সন্দেহ নেই। এর মানে তো এই নয় যে আমরা আমাদের বাংলাদেশকে বিলীন করে দিয়ে আমরা কারোর সাথে ঐক্য করবো, এটা তো আমরা কোনোদিন করবো না। আর ভারতের বাংলাদেশের হিন্দুরা তাদের রাম মন্দির পছন্দ করতেই পারে, উত্তরপ্রদেশের তারা 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 গয়াকাশীতে কৃষ্ণের ভক্ত হইতেই পারে, কারণ তাদের ধর্মপীঠ, তাদের এটা হতেই পারে, তাদের তীর্থস্থান হতে। কিন্তু দেশপ্রেমের বেলায় তো আলাদা জিনিস, দেশপ্রেমটা আলাদা, এটা তাদের ধরে রাখতে হবে। আপনি একটা দারুণ, এখানে খুবই দরকারি এবং জরুরি কথা বলেছেন, যদি কথাটা একেবারেই মানে না বুঝলে আবার ভুল বুঝবে। সেটা হলো যে আপনি বলেছেন যে ভারতীয় সরকার, এখানে বিজেপি সরকার বলেন না যে ভারতের সরকার আসলেই হিন্দুদের নিয়ে ভাবে কিনা, এটা ডাউট, এটা আমার না, ঐতিহাসিক ভাবে 1950 সালে যে 1950 সালে দেশে দাঙ্গা হয়েছিল, নোয়াখালী দাঙ্গার পরে, সেই দাঙ্গাতেও দেখা গেছে, ঢাকাতেও দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গাতেও দেখা গেছে সরকার উদ্বিগ্ন ছিল না। সেখানে অন্য নেতারা, শ্যামাপ্রসাদ উদ্বিগ্ন ছিলেন, কিন্তু এখানে স্বয়ং করমচাঁদ গান্ধী, নেহরুরা পর্যন্ত উদ্বিগ্ন ছিলেন না। এমনকি তখন বিধানচন্দ্র রায় যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনিও উদ্বিগ্ন ছিলেন, এমনকি তারা জানতেন না। তাকে তথ্য দিয়েছে ফরওয়ার্ড ব্লকের নেতারা এসে শ্যামা মুখার্জিকে আগে জানিয়ে। শ্যামা মুখার্জি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নেতা ছিলেন ফরওয়ার্ড ব্লকের বাংলাদেশে, সে পাকিস্তানি ছিল, সে ভারতে আসে নাই, সে এসে তথ্য দিয়েছিল যে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনো হিন্দু তথ্য দেয় নাই, এমনকি ভারত সরকারও তৎকালীন দেয় নাই, ফরওয়ার্ড ব্লকের এক নেতা তথ্য দিয়েছিলেন, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি সচেতন হয়েছে। সেটা অন্য বিতর্ক, সেদিকে আমরা যাচ্ছি না। আপনি যেটা বললেন, সবসময় আমি দেখেছি না, বাংলা অনেকেই শেখ হাসিনাকে দোষ, বিএনপিকে দোষ, আওয়ামী লীগকে দোষ, কোনো সন্দেহ নাই। শেখ হাসিনা হয়তো দোষ কম, অন্যদের দোষ বেশি, অন্যদের দোষ অনেক বেশি, শেখ হাসিনা একটু কম, দোষ বাংলাদেশ সরকারের আছে, তারা সবসময় সংখ্যালঘুদের পক্ষে কাজ করে। তেমনি ভারত সরকারও কিন্তু কখনোই কোনো সরকারি তাদের, এমনকি পশ্চিমবঙ্গে যে সিপিআই যে 25 বছর ছিল, তারাও চিন্তা করে নাই, 28 বছর কংগ্রেস ছিল, তারাও চিন্তা করে নাই, এমনকি তৃণমূল 15 বছর ছিল, তারাও চিন্তা করে নাই, এমনকি কেন্দ্র কতটুকু চিন্তা করছে, আপনার সাথে আমি এখন যথেষ্ট সন্দেহ আছে। অনেকেই জানে যে, আমি বলি প্রিয় দর্শক, আপনারা এখানে যারা শুনতেছেন, আপনারা আসাদকে নিয়ে বিতর্ক করতে পারবেন যে হিন্দুদের পক্ষে গেল কিনা, সমালোচনা করবেন, আমার ব্যাপারে আশা করি বিতর্ক নেই। আমি নিজের দায়িত্ব নিয়ে বলতেছি, ভারত সরকার যদি সত্যিই সিরিয়াসলি ভাবতো, আমি বলছি না যে অন্য সরকার তো নেয়নি দায়িত্ব, এটা লিখিত বলতে পারবো আপনাকে, গ্যারান্টি আসাদ আপনাকে দলিল দিতে পারবো, ইতিহাস থেকে আমি দিতে পারবো। অন্য সরকার কখনোই বাংলাদেশের মুসলমানদের 1948 সালের পর থেকে অদ্যবধি 2000 মানে অন্তত 2014 আগে বিজেপি আসার হিন্দুদের কেউ চিন্তা করে নাই, কেউ না, এমনকি বিজেপি আসলে কতটুকু চিন্তা করেছে তাও যথেষ্ট সন্দেহের মধ্যে। তাদের পলিটিক্যাল বেনিফিটের কারণে কিনা বা এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা ফেললো, এই ক্ষেত্রে সিএ কোনো ভূমিকা, যতক্ষণ পলিটিক্যাল বেনিফিট না হয়েছে সরাসরি তারা পক্ষ নেয়নি, এটা তো সত্য। কারণ বিজেপি যদি মনে করতো বা ভারত সরকার মনে করতো বাংলাদেশে হিন্দুদের কিছু হবে না, কারো বাপের বেটার ক্ষমতা ছিল হিন্দুদের কিছু করার। যেমন শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে 3 তারিখে মেরে ফেলতে চেয়েছে, আমি 3 তারিখে বনানীতে, 4 তারিখে আমি বনানীতে, ঠিক আছে, আমি ডিও হয়েছে, মানে ডিও হয়েছে, আমার কাছে খবর ছিল, যদিও আমি কাউকে এটা বলি নাই, খুব কাছের লোক ছাড়া, আমি তটস্থ, যারা 3 তারিখে মেরে ফেলতে চেয়েছে সেনাবাহিনী, 4 তারিখে মেরে ফেলতে চেয়েছে, শেষে 5 তারিখে সকালে মব করে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছে। পারছে কি তারা? পারে নাই। কেন পারে নাই জানেন? তারা কোনো ফেরেশতা রক্ষা করে নাই, আওয়ামী লীগের ওই সামচা লীগেরা রক্ষা করে নাই, আওয়ামী লীগের সেলফি লীগ শেখ হাসিনাকে রক্ষা করে নাই, শেখ হাসিনাকে রক্ষা কিন্তু ভারত সরকার করেছে। তাহলে শেখ হাসিনাকে যদি ভারত সরকার রক্ষা করতে পারে এইরকম একটা হায়নাদের ভিতর থেকে, মানে তার 3 তারিখ থেকে তার মৃত্যু কনফার্ম ছিল, একটা আজরাইল তার ঘাড়ের উপরে রেখে দিয়েছিল সেনাবাহিনী, শেষে মব করতে চেয়েছে, পারে নাই। কেন? ভারত সরকার স্ট্রং পজিশন নিয়েছে। আমার সুযোগ হয়েছিল ভারতের খুব অফিসিয়াল একজনকে, মানে হাইলি আমি তাকে প্রশ্ন করছিলাম যে আপনারা কেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে, উনি মানে কেন এটা কিছু করেন না, বলছে বাংলাদেশে যদি কোনো মন্দির নাও থাকে, কোনো হিন্দু না থাকে, ভারতের ভারতের ওইখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নেই, করবেও না কোনোদিন, একদম সোজা সাপটা কথা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিজেপি এই যে সিএ, এতে বাংলাদেশ থেকে বিতাড়িত কিছু হিন্দুদের লাভ হয়েছে, কিন্তু এইবার ভোটে কি বলা হয়েছিল, ভোটারদের সংখ্যা পরিমাণ দেখছেন, যে ভোট না দিলে কিন্তু নাগরিকত্ব থাকবে না, সিএ কার পক্ষে গেছে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে ভারতে গেছেন সেই হিন্দুদের কাছ থেকে জানবেন যে তারা কোন আমলে কি কি পেয়েছে, কি পায়নি, কি অবস্থা, একটু বিচক্ষণদের কাছে জানবেন। এই যে আমাদের রাম শেখায় বাংলাদেশে, তাহলে ইসলামিস্টরা এসে আল্লাহু আকবার শেখাবে, কালিমার পতাকা সে বলবে ঠিক আছে, কোনটা উস্কানি, কোনটা উদ্দেশ্য প্রণোদিত আর কোনটা না, এটা যদি না বোঝেন। এই যে আরেকজন কমেন্ট করেছেন, আমি তাকে গান্ডুও বলবো না, আমি বলবো তাকে খুবই বিচক্ষণ মানুষ, আসাদ ভাই একটা মূর্তিকে এত ভয় পাচ্ছেন কেন? একই প্রশ্ন
আসাদ কেন মূর্তিকে ভয় না পাবে? ধরলাম আমি ভয় পাচ্ছি, আমি কিন্তু আসলে বাবরি মসজিদকে ভয় পাই। একটা বাবরি মসজিদকে কেন আমি ভয় পাই প্রশ্নটা করেন? কেন পশ্চিমবাংলায় একটা বাবরি মসজিদ বানানোটা একটা উস্কানি? কেন উস্কানি, মাইকটাকে দিয়ে মানে রাস্তা বন্ধ করে নামাজটা একটা উস্কানি? এক ওয়াক্ত উস্কানি। নামাজ শুক্রবারে 5 মিনিটের এত ভয় কেন? বলতেই পারি আমি। না, না, এটা উস্কানি, ওগুলো উস্কানি। মুসলমানরা তার নিজের শরীরে সে মাথায় হেলমেট পরে না, এতে আপনার এত ভয় কেন? বলতেই পারে মুসলমানরা। তো এই ধরনের হিন্দুদের একটা বড় সমস্যা হচ্ছে এরা বুঝতে চায় না। ইসলামিস্টদের আপনি চরম আপনার মারতে আসবে, আপনি তারা বুঝাইতে পারেন, সে ওই ধর্ম ফালাইয়া দিয়ে সে বুঝবে। কিন্তু হিন্দুরা এত পেঁচায়, আপনাকে প্রথমে মহাভারত শেখাবে, তারপর আপনাকে বেদে নিয়ে যাবে, গীতায় নেবে, তারপর বলবে আপনি এই 4000 বছরের ইতিহাস পড়ে আসেন, আপনি 10 বছর পরে এসে হিন্দু ধর্ম জানতে আসেন, একই কেনা। কিন্তু ইসলামিস্টরা পেঁচায়, ইসলামিস্টরা কিন্তু দাইতে পারে না। যদিও তারা নিজেরাই কোনোদিন সংস্কৃতি মহাভারত চোখে দেখে নাই, যদিও তারা জীবনে কোনোদিন ঋগ্বেদ চোখে দেখে নাই, সংস্কৃত আমি বলতেছি, যদিও তারা সংস্কৃত ভাষা পড়তে পারে না, তারাই আমি জানি এটা আমাকে আমাকে একদিন কি বলেছে এখন জানেন, মানে কোনো বিষয় নিয়ে তার সাথে আলোচনা, বিরাট বড় পণ্ডিত, মানে এত বড় পণ্ডিত, আমি বললাম আপনি সংস্কৃতি পড়তে পারেন না, আমি এতে আপনি আমাকে জ্ঞান দিলেন, আমি এতে আপনি এতদিন কি মানে আমার এতদিন জ্ঞান দিল বাংলা ভাষার সংস্কৃত বিষয়ক প্রবন্ধ করে, বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ করে আমার জ্ঞান। আমি বললাম ভাই আমি ইংরেজি স্বীকার করে নিচ্ছি, আপনার সাথে আমি ইংরেজিতে দুর্বল, কিন্তু বাংলায় কোনো অংশে আপনার সাথে আমি দুর্বল নাই, বাংলা আপনার আমি পড়াইতে পারবো ব্যাকরণ সহ, আর আপনার কথা আপনি নিজেই স্বীকার করলেন সংস্কৃত আপনি পারেন না, তো দয়া করে আমাকে জ্ঞান দিয়ে, সে আমাকে এরকম জ্ঞান দিতে ছিল, মানে উনি তো আমার সম্পর্কে ধারণা রাখে না, তিনি নিজেই নিজের ব্যাপারে বলে, পরে আমি মানে কি যেন মনে হলো ভাই আপনি আমাকে এটা একটু অনুবাদ করে দেন, আমি এই অনুবাদটা বুঝি না একটু বলে দেন, আমি তাকে তখন সংস্কৃত এটা কপি করে তার কাছে পাঠালাম, সে কি বলে জানেন আমি তো সংস্কৃত পড়তে পারি না। তো এরকম মানে আপনাকে যারা জ্ঞান দিয়েছে তাদের অধিকাংশ এইরকম জ্ঞান দিলে সমস্যা বিতর্ক সৃষ্টি হবে। আপনি যখন একটা যেমন হিন্দু যেমন মুসলমানরা বলে মৌলবী সবাই বলে সেটা হবে না, কেন হাদিসে আসেন, যখন আপনি হাদিস নেবেন বলবেন হাদিস হবে না, কোরআনে যান, শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। বয়ান দিলে চলবে না। আর একটা জিনিস আপনাদের বলি, এইখানে আসাদ অবশ্যই সনাতনীদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে, তার অবস্থান সুস্পষ্ট, বাংলাদেশের সংখ্যালঘুদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক সবার পক্ষে আসাদের অবস্থান স্পষ্ট। কালকে যদি বাংলাদেশে হিন্দু মুসলমান দাঙ্গা হয়, আসাদ মুসলিম পরিবার থেকে আসলে আসাদ মুসলমানদের পক্ষে নিবে না, কারণ মুসলমানরা সেখানে সংখ্যালঘুদের পক্ষে নিবে মানবিক কারণে, আমিও নিব, সেটা আসাদ আমিও নিব ভাই, এগুলো এক সমস্যাটা কি দেখেন, এখানে এসে কয়েকটা মানে অনেকরা যে আমার পড়ালেখা করতে বলছে, আচ্ছা ঠিক আছে করলাম, পড়ালেখা করা তো কোনো খারাপ কিছু না। একজন বলছে আমি তো খেপে গেলাম কেন, আমি খেপলাম কেন। আরেকজনে বলছে যে কোন হিন্দু মানে বাংলাটাও লিখতে পারে না, যে বাংলাদেশকে ভাগ করতে চায়, আমি নাকি ইসলামিস্টদের মতো কথা বলতেছি। এখন দেখেন এই ধরনের গান্ডুদের আপনি একটা মূর্খরে কি করে বোঝাবেন? আর আমি খেপে যাই না রে ভাই, এটা আমার দেশের প্রশ্ন, আমার দেশের এখানে যদি আপনাদের ভালো না লাগে সরেন, ভাগেন এখান থেকে, মাইর খেলে আপনারা খাবেন। কারণ বাংলাদেশে হিন্দুদের মধ্যে এমন কারো গার্ডস নাই তারা মাইর খেলে এসে কথা বলে আমি নাস্তিক, আমি মুসলমান না, তো আমি কথা বলি আজীবন বলে যাবো। কারণ আপনাদের উগ্রতার কারণে সাধারণ হিন্দুরা মাইর খাবে, যে হিন্দুটা এই ধরনের জয় শ্রীরামও বলে নাই, এরকম রাম মূর্তি কেন্দ্র করে এই ধরনের নোংরা ইয়েও আনে নাই, ভারতীয় এজেন্ডা বা পাকিস্তানি এজেন্ডা আমি জানি না, ওর হরিদাসের সাথে জামাতের কানেকশন সরাসরি আমি দেখেছি। তো জামাত আমেরিকা মিলেমিশে কি চায় আমি জানি না। জামাতের অর্থায়নে মন্দির বানাইছে, জামাতের অর্থায়নে শিব মূর্তি বানাইছে, জামাতের অর্থায়নে রাম মন্দির বানাইছে, জামাতের অর্থায়নে এই গোবিন্দ প্রামাণিক বলছে যে আমরা হিন্দুদের আলাদা আসন চাই, হিন্দু নারীদের আমরা অধিকার দেবো না। এই ধরনের অমানুষ হিন্দুদের মধ্যে আছে, যাই তারা এখন গালাগালি করবে, আমার এটা নিয়ে তেমন কিছু বলার নেই। শেখ ফরিদ ভাই আমি একটু অন্য প্রসঙ্গে যাই, তার আগে কয়েকটি কমেন্ট এখানে ছিল, এটা তো পড়িয়ে ফেলছি। আচ্ছা এক সেকেন্ড কথাটা পূর্ণ করে নিলে মানুষ ভুল বুঝবে। যেটা আমি বলতেছিলাম, যেটা আমি আসাদকে বললাম, প্রিয় দর্শক আপনারা শুনেছেন, জননেত্রী শেখ হাসিনাকে একেবারেই মৃত্যুর মুখে থেকে উদ্ধার করে নিয়ে গেছে ভারত সরকার। তেমনি ভারত সরকার চাইলে সংখ্যালঘুদের তারা উদ্ধার করতে পারবে কিনা জানি না, কিন্তু তারা যদি শক্ত পদক্ষেপ নেয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হবে না। যারা শেখ হাসিনাকেও দোষেন, বিএনপি অনেকে আবার না বাংলাদেশের সাম্প্রদায়িকতার জন্য দেখেন অদ্ভুত একটা শেখ ফরিদ ভাই, কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের মূল হোতা বাহার এটা কে না জানে। কলকাতায় তাকে রাজারহাটে আমরা প্রতিবাদ করার পরে একদম লোকেশন বলে দিয়েছি, পুলিশ তাকে ধরিয়ে নিয়েছিল, ছেড়ে দিয়েছে ভারত সরকারের সিদ্ধান্তে। সে এখন মালয়েশিয়া। আপনি কার কথা বলবেন? সংখ্যালঘু কথা বলবেন? রাঙ্গুনিয়ায় শরণাঙ্কুর থেরোর জ্ঞানশরণ মহারণ্য নামে একটা বিহার আছে, বিশাল এতিম শিশুর এখানে পড়তো। এটা হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ দখল করেছে, তার মন্দির বিহার ভেঙে ফেলছে। এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি, হ্যাঁ অসংখ্য রিপোর্ট আছে, জাতিসংঘের স্টেটমেন্ট আছে, বিবিসির রিপোর্ট আছে, জ্ঞানশরণ মহারণ্য দখল করে নিয়েছে হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ, এবং হাসান মাহমুদ সরাসরি ওই কারণে হাসান